হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এমডি আলরেস। সো আলরেস ট্রাভেল পয়েন্ট থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা জটিলতা নিয়ে। তো ভিডিওর শুরুতে যারা এখনই আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী কোনো ভিডিও আমি যখন আপলোড করব সেটা যাতে আপনাদের সামনে চলে আসে। আপনারা জেনে থাকেন যে দীর্ঘ কয়েক মাস যাবৎ থেকে ইন্ডিয়ান সরকার বাংলাদেশের জন্য ভিসাটা বন্ধ রেখেছে। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, কিন্তু বিভিন্ন সূত্র থেকে পাওয়া যে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যু নিয়ে ইন্ডিয়ান সরকার ভিসাটা দিচ্ছে না বাংলাদেশের জন্য। বাট বাংলাদেশের যে ম্যাক্সিমাম যে প্রবলেমগুলো সেটা নিয়ে কয়েকটা মিডিয়ার মাধ্যমে আমি দেখতে পেলাম যে মমতা ব্যানার্জি উনি একটা কথা বলেছে যে বাংলাদেশ ইন্ডিয়ান একটা পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশ একটা কান্ট্রি, ইন্ডিয়ান একটা কান্ট্রি। বাট বাংলাদেশের কোনো প্রবলেম নিয়ে ইন্ডিয়ান সরকার কোনো থিঙ্কিং করতে চায় না, বিশেষ করে ইন্ডিয়ানরা কোনো চিন্তা করতে চায় না, কারণ এটা ইন্ডিয়ান উপর একটা এফেক্ট পড়তে পারে। তো একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে নেক্সট মান্থে 15 ডেজ ইন্ডিয়ান হাই কমিশনার বাংলাদেশ হাই কমিশনারের সাথে তারা একটা মিটিংয়ে বসবে, একটা কূটনীতিক আলোচনা নিয়ে, সেটা হচ্ছে যে ভিসার জটিলতা নিয়ে। তো একটা আশা আলো যাচ্ছে যে বিভিন্ন রকম ইমিগ্রেশন সেন্টারের অফিসগুলো কিন্তু খোলা হচ্ছে। যেহেতু খোলা হচ্ছে, সেক্ষেত্রে ভিসার জটিলতাটা নিমেষে দূর হয়ে যাবে। আমি ইন্ডিয়ান কলকাতায় বিভিন্ন রকম ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে আমি জানতে পারলাম যে তারা আমাকে জানালো যে ইন্ডিয়ান, বিশেষ করে কলকাতায় ম্যাক্সিমাম হোটেল, রেস্টুরেন্ট, ইভেন হচ্ছে যে আপনার বিশেষ করে যত রকম ব্যবসা আছে সবগুলো হচ্ছে বাংলাদেশের ট্যুরিস্টের উপর ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে ওরা জানে যে নেক্সট মান্থে যেহেতু একটা মিটিং হবে, এই মিটিংয়ে অবশ্যই একটা বেটার একটা রেজাল্ট আসবে। যদিও না আসে, ওরা জানুয়ারি আর ফেব্রুয়ারি মান্থে ওরা বিক্ষোভ মিছিল শুরু করবে পুরো কলকাতা জুড়ে। আস্তে আস্তে সেটা পুরো ইন্ডিয়া জুড়ে সেটা রূপ নেবে। ইভেন তারা এটাও আমাকে বলেছে যে ইন্ডিয়ান সরকারের সাথে তারা যোগাযোগ করার তারা চেষ্টা করতেছে কিভাবে এই প্রবলেমটাকে ওরা সলিউশন দিতে পারে। তো সেক্ষেত্রে ওরা একটাই কথাই বলেছে যে ভিসার জটিলতা নিয়ে আগে যতটুকু প্রবলেম ফেস করতে হয়েছে এটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, এখানে টেনশনের কোনো কিছুই নেই, বাংলাদেশের জন্য ভিসাটা খুলে দিবে। সেক্ষেত্রে এটা হয়তো 60 থেকে 70% ভিসা দিবে, এরপর আস্তে আস্তে সব আগের মতো হয়ে যাবে। এখানে ভয়ের কোনো কিছু নেই, কারণ আমরা যারা ইন্ডিয়া যাওয়ার জন্য এখনও প্ল্যানিং করে আছি তারা এখন খুব একটা চিন্তিতর মধ্যে আছে যে ভিসা হবে বা হবে না। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটাও প্রকাশ করতেছে যে দিন দিন ভিসাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু এখন আপনাদের ভয়ের কোনো কিছুই নেই, যেহেতু ইন্ডিয়ান বিভিন্ন রকম গণমাধ্যম থেকে ওরা এটাই বলেছে যে ভিসাটা খুব তাড়াতাড়ি বাংলাদেশের জন্য খুলে দিবে। আপনাদের কাছে আমি আরেকটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে যে মেডিকেল ভিসা। আপনারা জানেন বাংলাদেশের জন্য মেডিকেল ভিসাটা ইন্ডিয়ান সরকার ভিসাটা দিয়ে দিচ্ছে, কারণ বাংলাদেশে অনেক পেশেন্ট আছে খুব সিরিয়াস। সেক্ষেত্রে ওরা প্রপার ডকুমেন্ট, ইভেন হচ্ছে হসপিটালটা রিয়েল কিনা, লোকেশনটা কোথায়, সব কিছু ইনভেস্টিগেশন করে ওরা আপনাকে ভিসাটা দিচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে বাংলাদেশের কিছু কিছু পার্সন ওরা মেডিকেল ভিসা দিয়ে ওরা ইন্ডিয়াতে ট্যুর দিচ্ছে। এই কারণে ইন্ডিয়ান পুলিশ ওদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। দেশে পাঠিয়ে দেওয়ার কারণে এটা একটা নেগেটিভ এফেক্ট বাংলাদেশের উপর সেটা পড়লো। এই কারণে এখন মেডিকেল ভিসাটাও খুব জটিল আকারে ধারণ করছে। মেডিকেল ভিসাটা এখন হচ্ছে না, খুব কম হচ্ছে। 50 জনের মধ্যে এখন হয়তো 20 থেকে 25 জনের হচ্ছে, আর বাকিগুলো হচ্ছে না, কারণ ওরা ইনভেস্টিগেশন করছে। ওরা যখন দেখতেছে হ্যাঁ পেশেন্টটা খুব সিরিয়াস, তখন ওরা ভিসাটা দিচ্ছে। বাট সিরিয়াস হোক মানে সিরিয়াস না হোক, পেশেন্ট তো, কারণ সে যাচ্ছে যে একটা প্রপার ট্রিটমেন্ট করার জন্য ইন্ডিয়াতে যাওয়া। বাট এটা ওদের উপর, ওরা কেন ভিসা দিচ্ছে না। ওরা হয়তো ওদের থেকে মনে হয় যে এই পার্সনগুলো ইন্ডিয়াতে এসে ওরা কোনো একটা ঝামেলা করবে, এই কারণে ওরা ভিসাটা দিতে চাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের উপরে একটাই রিকোয়েস্ট করবো, ভাই দেখে এভাবে আপনারা প্রপার ডকুমেন্ট না ছাড়া মেডিকেল ভিসা নাম দিয়ে আপনারা ট্যুর দিবেন না, কারণ আপনার জন্য আরও 10 জনের প্রবলেম হতে পারে। তো শুধু শুধু কেন আপনি নিজে প্রবলেম ফেস করবেন, অন্যদিকে আপনি প্রবলেম ফেস করবেন, কারণ ইন্ডিয়ার ভিসাটা নিমিশে দূর হয়ে যাবে। কারণ আপনি দেখেন ইন্ডিয়ার ভিসা এভাবে কয় মাস এভাবে ধরে রাখবে। কারণ কলকাতা তো হচ্ছে যে বাংলাদেশ ছাড়া ওরা ব্যবসা বাণিজ্যটা কিছু করতে পারবে না। এটা তো আপনাদের একটা থিঙ্কিংয়ে থাকা দরকার। যেহেতু এখন ভিসাটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে, তো সেক্ষেত্রে আপনারা কখনোই কাজ করবেন না, একটু ধৈর্য রাখেন।
আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ভিসা নিয়ে বাংলাদেশের মধ্যে কিছুটা একটা বিভ্রান্তি দেখা দিয়েছে, এবং তারা এটা বলতেছে যে আমি ইন্ডিয়াতে, আমরা সবাই ইন্ডিয়াকে বয়কট করব, বয়কট করতে চাই। দেখেন ভাই, ইন্ডিয়া ভিসা দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি বয়কট করতে চান, ইন্ডিয়া প্রোডাক্ট আপনি ইউজ করবেন, সোশ্যাল মিডিয়াতে সেটা আপনি পাবলিশ করতেছেন, বাট ওরাও তো এটা ইনভেস্টিগেশন করতেছে, যার কারণে ভিসার জটিলতাটা আরও কঠোর আকার হতে পারে। আপনাদের কাছে আমি আরেকটা রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা সোশ্যাল মিডিয়াতে এসব পাবলিশ করবেন না, কারণ আপনি যাবেন না, আরেকজন তো যাবে, আপনার একটা ভাইও যেতে পারে, আপনার একটা বোনও যেতে পারে, সেক্ষেত্রে তার তো প্রবলেম ফেস হতে পারে। কারণ সোশ্যাল মিডিয়াতে এগুলো দেওয়ার পর ওরা তো এগুলো ইনভেস্টিগেশন করে, ওরা তো এগুলো দেখে। সো প্লিজ আপনি এরকম কাজ কখনো করবেন না। বাংলাদেশের ম্যাক্সিমাম পার্সনরা কিন্তু ট্যুরিস্ট লাভার, তারা বিভিন্ন কান্ট্রিতে যান। হ্যাঁ, আমি আরেকটা কথা এখানে অ্যাড করি, রিসেন্টলি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, চায়না, বাংলাদেশের পার্সনরা এখানে বেশি যায় সব কান্ট্রিগুলোতে, বাট তারা তাদের পার্শ্ববর্তী কান্ট্রিতে তারা যায় না। কেন যায় না, না যাওয়ার কারণে কী হতে পারে সেটা আমি আপনাকে একটু পরে বলতেছি, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখেন। দেখেন, সবার একটা ইনটেনশন থাকে যখন এইসব কান্ট্রিগুলোতে ঘোরার পরে সে হয়তো ইউএসএতে, আর না হলে সে ইউরোপে ভালো একটা কান্ট্রির জন্য সে ভিসার জন্য সে দাঁড়াবে। বাট যখন সে ভিসার জন্য যখন সে দাঁড়াবে, বিশেষ করে হচ্ছে ইউএসএর ক্ষেত্রে আমি বলি, ভিসার জন্য যখন আপনি দাঁড়াবেন তখন ভিসা অফিসে আপনাকে আস্ক করতেও পারে, নাও করতে পারে। যদি আপনাকে আস্ক করে, কারণ রিসেন্টলি এইসব প্রবলেমগুলো করছে, যার কারণে আমি এখন আপনাদের সামনে সেগুলো আমি তুলে ধরলাম, যে আপনি অনেকগুলো কান্ট্রিতে ঘুরলেন, বাট আপনার পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়াতে কেন যান, তখন আপনি কি বলবেন? যে ইন্ডিয়া বাংলাদেশের জন্য ভিসাটা বন্ধ করে দিল, এই কথা বলে তো আপনি রিজেকশন করে দিবেন। আপনি প্রপার কোনো অ্যান্সার না দিতেও পারলে আপনি রিজেকশন করবেন। ওরা আপনাকে কোশ্চেন করতেও পারে, নাও করতে পারে। আপনার পাসপোর্টটা দেখে ওরা আপনার ট্রাভেল হিস্ট্রিটা চেক করবে, ওদের কাছে যদি মনে হয় ওরা আপনাকে ভিসা দিবে, না হলে দিবে না। বাট আপনারা হয়তো বলতে পারেন যে ভাই, অনেকে ম্যাক্সিমামে তো ইন্ডিয়া না গিয়েও হচ্ছে অন্যান্য কান্ট্রিতে ট্রাভেল করে তারা ইউরোপ আমেরিকাতে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কি ইন্ডিয়া যেতে হবে? না ভাই, আমি সেটা বললাম না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে বিভিন্ন কান্ট্রি অ্যাম্বাসিগুলো এখন তারা খুব কঠোর হচ্ছে। তারা হয়তো আপনার কাছে জানতে চায় যে আপনি কেন আপনার পার্শ্ববর্তী কান্ট্রিতে যান নাই। হয়তো আপনার কোনো মার্ডার ছিল, অথবা ইমিগ্রেশন হয়তো কোনো প্রবলেম ছিল, যার কারণে হয়তো আপনাকে ভিসা দেয়নি। দেখেন, আমি একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি বাংলাদেশে ঢাকায় থাকেন, আপনি রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, আপনি অনেকগুলো ডিস্ট্রিক্টে ঘুরলেন। হ্যাঁ, আপনি একজন ট্রাভেলার, কিন্তু আপনি কক্সবাজার আর সেন্ট মার্টিন যাননি, মানে আপনি চিটাগংয়ে যাননি, কারণ কক্সবাজার সেন্ট মার্টিন যেতে হতো চিটাগং দিয়ে যেতে হয়। তাহলে আপনাকে কেউ ট্রাভেলার বলবে, আপনি বলে যে আপনি কক্সবাজার সেন্ট মার্টিন, এটা নর্মাল, একটা স্পট। ঠিক তেমনিভাবে ওরাও এটা মিন করে যে আপনি পার্শ্ববর্তী কান্ট্রিতে কেন আপনি ইন্ডিয়া যাননি। কারণ দেখেন, ইন্ডিয়াতে তো অনেক স্পট আছে, আপনারা জানেন যে ব্যান করছে যে যাওয়ার জন্য, কারণ তারা মনে করে যে কাশ্মীর হচ্ছে একটা শান্তির জায়গা। রিয়েলি এটা একটা শান্তির জায়গা, খুব একটা সুন্দর একটা ভিউ পুরা আপনার কাশ্মীর জুড়ে। তো আপনি শুধু কাশ্মীর না, ইন্ডিয়াতে আরও অনেক স্পট আছে ঘোরার জন্য। আপনি জানেন যে ইন্ডিয়াতে, পুরো ইন্ডিয়া জুড়ে ঘুরতে হলে আপনি ম্যাক্সিমাম 1 মান্থ টাইম লাগে, কারণ একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে হলে 2 or 3 days লাগে। তো বিভিন্ন কান্ট্রি থেকে ইন্ডিয়াতে ঘোরার জন্য আসে। আমার পার্শ্ববর্তী দেশ আমার থেকে ভালো নাও লাগতে পারে, আরেকজন মানুষ কাছে বা আরেকটা কান্ট্রি পার্সোনাল, সেটা অবশ্যই সেটা ভালো লাগবে। কারণ আমি যখন রিসেন্ট আমি মালদ্বীপ গেলাম, তো মালদ্বীপ ইমিগ্রেশনে তখন আমাকে এই প্রবলেমটা ফেস করতে হলো, যে আপনিটা আমি আপনার সাথে শেয়ার করতেছি। ওরা বলতেছে যেটা ফ্রেশ পাসপোর্ট, বাংলাদেশে পারছো। তখন আমাকে বললো যে তুমি কেন ইন্ডিয়াতে যাও নাই, তুমি কেন মালদ্বীপে আসছো। তখন আমি কি তো এই কথা বলতে পারবো না যে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। তখন আমি বললাম যে অ্যাকচুয়ালি আমি আইল্যান্ডে ঘুরতে যাওয়ার জন্য আমি অনেক আগে প্ল্যানিং করলাম। তো মালদ্বীপ অনেকগুলো আইল্যান্ড নিয়ে গঠিত, বাট ইন্ডিয়াতে তেমন কোনো আইল্যান্ড নেই। তো সেক্ষেত্রে আমি আইল্যান্ড স্টে করার জন্য আমি আসলাম। আর মালদ্বীপে অনেকগুলো ফেমাস টুরিস্ট স্পট আছে, যদিও এটা ইন্ডিয়াতে আছে, বাট মালদ্বীপে এটা অনেক বেশি। মানে আমি আমার কথা মতো আমি ওদেরকে বুঝালাম, বাট ওরা স্যাটিসফাই না। অনেক আমার ডলারও দেখালাম, সব কিছু দেখালাম, সব কিছুর পর ওরা আমাকে ভিসাটা দিল। তো যাই হোক, আপনারা যখনই কোনো একটা কান্ট্রিতে যখন যাবেন, ইন্ডিয়ার পাসপোর্ট থাকে না, তখন আপনাদেরকে এই প্রবলেমগুলো ফেস করতে হবে। তাই বলে খুব কম বাজেটের মধ্যে আপনি ইন্ডিয়াটা ঘুরে আসতে পারেন, তাহলে আপনাকে আর কোনো কান্ট্রিতে প্রবলেম ফেস করতে হবে না। কারণ আপনি দেখেন যে নেপাল আর হচ্ছে ভুটান, ইন্ডিয়ার ভিসা বাংলাদেশের জন্য বন্ধ হওয়ার পর থেকে
নেপাল আর ভুটানে এয়ার টিকিট, হোটেল বুকিং অনেক মানে কস্টিংটা অনেক বেশি বেড়ে গেল। কেন? কারণ ওরা জানে যে বাংলাদেশি পার্সনরা এখন এইসব তাদের কান্ট্রিগুলোতে আসবে। কারণ আপনি দেখেন নেপালে ঘুরতে হলে যে 40-50 হাজার টাকা লাগতেছে। আর আমি রিসেন্টলি যখন আমি মালদ্বীপ আর শ্রীলঙ্কায় গেলাম প্যাকেজে, সেক্ষেত্রে আমার 70 হাজার টাকার মতো লাগবে। তাহলে আপনি কেন 40-50 হাজার টাকা আপনি খরচ করে আপনি নেপাল যাবেন? নেপালের থেকে তো ইন্ডিয়ার ভিসার ভ্যালু অনেক বেশি। তাহলে আপনি যে টাকা দিয়ে নেপাল যাবেন সে টাকা দিয়ে আরও কম টাকা দিয়ে আপনি ইন্ডিয়াতে ঘুরে আসতে পারেন। আপনার পাসপোর্টের ভ্যালুটা থাকবে। কারণ নেপাল তো আপনার পার্শ্ববর্তী কান্ট্রি না, ইন্ডিয়াটা পার্শ্ববর্তী কান্ট্রি। এটা আপনার একটা প্লাস পয়েন্ট। আপনি যে কোনো কান্ট্রিতে যখন যাবেন ভিসার জন্য, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আপনি চাইলে আপনি ইন্ডিয়া ঘুরে আসতে পারেন, আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, আপনি ইজিপ্টে ঘুরে আসতে পারেন। তখন এটা আপনার কাছে একটা কনফিডেন্ট থাকবে যে হ্যাঁ, আমি আমার পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়াতে ঘুরলাম, তারপর আমি যে কোনো একটা কান্ট্রিতে ঘুরে আসলাম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। কারণ আপনারা যখনই কোনো একটা কান্ট্রিতে যখন যান, ভিসা না হলে আপনারা বিভিন্ন রকম কথা বলেন যে উনি ভিসাটা দেন, বাট আগে আপনাকে ডকুমেন্টগুলো আপনাকে প্রপার কিনা, কীভাবে আপনি ডকুমেন্টগুলো সাবমিট করছেন, কোথায় কোথায় গেলেন ট্যুরিস্ট ভিসার জন্য, কোথায় আপনি ট্যুর দিলেন, সেগুলো আপনি মাথায় রাখবেন। তাহলে ইনশাল্লাহ আপনার ভিসাটা হয়ে যাবে। কারণ আপনি যত বেশি কান্ট্রিতে আপনি ট্যুর দিবেন, আপনার কনফিডেন্ট লেভেলটা অনেক বেড়ে যাবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো বন্ধু, আপনারা অপেক্ষা করেন, ইনশাল্লাহ ইন্ডিয়ার ভিসা হয়ে যাবে জানুয়ারি, ফেব্রুয়ারি। যারা এখনই যাওয়ার জন্য প্ল্যানিং করতেছে, আপনাদের ডকুমেন্টগুলো এখনই আপনারা আস্তে আস্তে আপনি প্রিপেয়ার করে রাখেন। যখনই ভিসা মোটামুটি হয়ে যাবে, তখন আপনারা সব কিছু সাবমিট করে রাখবেন। আর ইনশাল্লাহ আমি জানুয়ারি, ফেব্রুয়ারিতে আমি আরেকটা ব্লগ করব, তখন আমি আপনাদেরকে আরও অনেক ইনফরমেশন আগের থেকে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে।